কি রে শরীফ, তোর হাতে কি ওটা? কন্ডম নাকি? হ্যাঁ কন্ডম। কোনো তুমি দেখতে পাচ্ছ না নাকি আজকাল চোখে কম দেখো? কিন্তু তুই কন্ডম দিয়ে কি করবি? তোর তো বউ নেই। বউ নেই তাতে কি, তুমি আছো না। মানে কি, তুই কি বলতে চাইছিস? এত ন্যাকামি করো না। তোমার কি মনে হয় আমি বোকা? ভাই দিদেশ, আর তুমি শাড়ি পরে আমার সামনে সামনে বারবার শাড়ির আঁচল ঠিক করো, নাভি বের করে হাঁটো। এসব করে আমাকে আকৃষ্ট করো, সেটা কি আমি বুঝতে পারি না ভাবছ? তাই কন্ডম নিয়ে আসলাম, আজ তোমার সাথে রোম্যান্টিক করব। আমি কি একবারও বলছি তোর সাথে রোম্যান্টিক করব? মুখ ফুটে বলতে হবে কেন? তুমি আমাকে ইঙ্গিত দিচ্ছ, আমি কি সেটা বুঝতে পারি না? আরে আমি ওসব করতে পারবো না। পেটে ক্ষুধা আর মুখে বলছো না। আমি কি আজ রাতে তোমার রুমে আসব? তুমি দরজাটা লক করবে না কিন্তু। শরীফ, আমার খুব ভয় করছে। কেউ যদি দেখে ফেলে তখন কি হবে বুঝতে পারছিস? আরে কিছু হবে না, সবাই ঘুমিয়ে গেলে আমি আসব। ওকে। আমার স্বামী বিদেশ চলে যাওয়ার পর শরীফকে বন্ধু মনে করতাম। একটু একটু করে ওর সাথে বন্ধুত্ব গভীর হতে থাকে। তাই বলে ও এসব ভাববে? যাই হোক, আমারও তো মন চাইছে একটু না হয় রোম্যান্টিক করি, তাতে খুব বেশি ক্ষতি হবে না। আজ ভাবির সাথে রোম্যান্টিক করব। মনের মাঝে খুশির ঢেউ খেলে যাচ্ছে। রাতের জন্য অপেক্ষা করছি। রাত হলে সবাই ঘুমানোর অপেক্ষা করছি। কিছু সময়ের মধ্যে সবাই ঘুমিয়ে করল। আমি এবার আস্তে আস্তে ভাবির রুমের সামনে আসলাম। দরজায় হাত রাখতেই বুঝলাম দরজা ভিতর থেকে লক করা। আমি আস্তে আস্তে ভাবিকে ডাকতে শুরু করলাম। ভাবি, ও ভাবি, দরজা খোলো। কে? ভাবি, আমি শরীফ, দরজা খোলো। ভাবি দরজা খুলে দিল। আমি তোমাকে দরজা খুলে রাখতে বলছিলাম না? মনে ছিল না। আমি দরজা লক করে দিয়ে এসে ভাবিকে ধরে বেডে শুইয়ে দিলাম। কন্ডম কই এনেছিস? ওহ, সেটার কথা একদম ভুলে গেছি। যা, গিয়ে নিয়ে আয়। আরে ভাবি, এখন যেতে মন চাইছে না। আজ কন্ডম ছাড়াই করব। যদি কিছু হয়ে যায়? আরে কিছু হবে না, টেনশন করো না তো। তাছাড়া এটা আমার ফার্স্ট টাইম। প্রোটেকশন দিয়ে করলে তুমি মজা পাবে না। তখন বলবে তুই কিচ্ছু পারিস না। ঠিক তো? কিছু হবে না? আরে না, কিছু হবে না। তাছাড়া কিছু হলে আমি আছি তো। এবার আসো, তোমাকে আদর করা শুরু করি। আমার স্বামী বিদেশ গেছে 2 বছর হয়ে গেছে। শরীফ আমার সাথে অনৈতিক খেলায় মেতে উঠেছে। আমাদের দুজনের মাঝে আজ আর কোনো দূরত্ব রইল না। অবশ্য আমি যদি শরীফকে বাধা দিতাম তাহলে ও কিছুতেই আমার সাথে এমন প্রেম প্রেম খেলায় মেতে উঠতে পারত না। আমারও যে সম্পূর্ণ মত ছিল। শরীফ আমার থেকে 3 বছরের ছোট। 2 বছর পর ইন্টিমেট হলাম। ব্যথাও লাগছে প্রচণ্ড, তবু সবটা সহ্য করে নিলাম। ভাবি, আমার হয়ে গেছে, এবার আমি আমার রুমে যাই। ঠিক আছে, যা। আমি খুব ব্যথা পেয়েছি রে। শুধু ব্যথা পেয়েছ, একটুও মজা পাওনি? ব্যথাও পেয়েছি আর মজাও পেয়েছি। ওকে, তুমি থাকো, আমি আমার রুমে গেলাম। কালকেও আসব। সকালবেলা আমার রুম থেকে দাঁত ব্রাশ করতে করতে বের হলাম। দেখি ভাবি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি প্রথম কারো সাথে অ্যান্টিমেট হলাম, তাই খুব লজ্জা করছে। কিন্তু ভাবির মাঝে লজ্জা লালও দেখতে পেলাম। অদ্ভুত মহিলা। এভাবে প্রায় প্রতিদিন আমি আর ভাবি ইন্টিমেট হই। কেটে গেল 2.5 মাস। মা আমাকে রান্নাঘরে ডাকল। মা, আমাকে ডাকছ? কিছু বলবা? হ্যাঁ, বলার জন্যই তো ডাকছি। তোর ভাবির শরীরটা খুব খারাপ। তুই বৌমাকে নিয়ে একটু ডক্টরের কাছে যা। কিরে, পারবি তো? না হলে যে আমাকেই যেতে হবে। তুই তো জানিস আমার শরীরটাও তেমন ভালো না। ভাবির অসুস্থ শুনে বুকের ভিতরে ভয়ে ছ্যাদ করে উঠল। হঠাৎ ভাবি অসুস্থ হওয়ার কারণ কি? তাহলে কিরে, কথা বলছিস না কোনো? পারবি না তুই? হ্যাঁ মা, পারবো। তোমাকে যেতে হবে না। ভাবি, যাও, রেডি হয়ে আসো। আমি রেডি আছি, চলো যাই। ভাবিকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিকশায় উঠলাম। ভাবি, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছ? হ্যাঁ, আমিও তাই ভাবছি। সত্যি যদি এমন কিছু হয় তাহলে কি হবে শরীফ? আর তোর ভাইয়া যদি জানতে পারে তাহলে তোকে আমাকে দুইজনে মেরে ফেলবে। আরে চুপ করো তো, কিছু হবে না। তুমি আমি যা ভাবছি সেটা তো নাও হতে পারে। চলে আসলাম একজন মহিলা ডক্টরের কাছে। ডক্টর ভাবিকে দেখে কিছু পরীক্ষা করল। সেগুলো করেই আমরা রিপোর্টের জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করছি। ঘণ্টাখানেক পর রিপোর্ট আসলো। রিপোর্ট নিয়ে আমি আর ভাবি ডক্টরের চেম্বারে আসলাম। রিপোর্ট দেখে ডক্টর আমাকে জিজ্ঞেস করল,
রোগী আপনার কি হয়? জি ম্যাডাম, শরীফ আমার দেওর হয়। কিন্তু কেন ম্যাডাম? আপনার স্বামী কোথায়? এই সময় মেয়েদের পাশে তার স্বামী থাকা খুব প্রয়োজন। কোনো ম্যাডাম, ভাবির কি হয়েছে? আপনাদের জন্য সুখবর আছে, আপনার ভাবি মা হতে যাচ্ছে। এই সময় কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, নিয়ম করে খাবেন। ডক্টর ম্যাডামের কথা শুনে আমি আর ভাবি বিস্মিত হলাম। একরাশ হতাশা নিয়ে দুজন দুজনের দিকে তাকালাম। ভাবির চোখের ভাষা বলে দিচ্ছে সে আমাকে অপরাধী মনে করছে। আচ্ছা ম্যাডাম, আমরা আসি। ভাবির সাথে সারা রাস্তা আর কোনো কথা বলিনি। বাসায় আসার পর মা জিজ্ঞেস করল, বৌমার কি হয়েছে শরীফ? না মা, তেমন কিছু না, একটু দুর্বল, শরীরটা ঠিকমতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। ডক্টর ঔষধ দিয়েছে, সেগুলো নিয়মিত খেতে বলেছে। যাক বাপ, টেনশন মুক্ত হলাম। খুব টেনশন হচ্ছিল, কি না কি হয়েছে ভেবে। নিজের রুমে বসে বসে ভাবছি, এটা আমি কি করলাম, এখন কি হবে? শরীফের ভাই আমাকে কত ভালোবাসে, অথচ তাকে আমি এইভাবে ঠকালাম। যাই হোক, এই সন্তানকে আমি পৃথিবীতে আনব। শরীফের সাথে কথা বলতে হবে, ও পারবে সব কিছু ঠিক করে দিতে। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি শরীফের রুমে আসলাম। ভাবি, তুমি আমার রুমে এত রাতে কোনো এসেছ বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছি। ভাবি, একটা কাজ করো, তুমি বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলো, তাহলে সব ঝামেলা মিটে যাবে। তার উপর আজ ভাইয়ার সাথে কথা হয়েছে, সে 2 মাস পর দেশে আসবে। তুমি অ্যাবর্শন করিয়ে গেলে ভাইয়া আসার আগে সুস্থ হয়ে যাবে। এসব তুই কি বলছিস? আমি বাচ্চা অ্যাবর্শন করতে চাইছি না, আমি বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চাইছি। তুমি পাগল হলে গেছ? সেটা কি করে সম্ভব? তুই আমাকে বিয়ে করবি, তাহলেই ঝামেলা মিটে যাবে। তুমি পুরোপুরি পাগল হয়ে গেছ। কি বলছো সেটা বুঝতে পারছো? ভাবি, পাগলামি করো না, বাচ্চাটাকে অ্যাবর্শন করে নাও সময় থাকতে। তাহলে তুই আমার কথা মানবি না, তাই তো? প্রশ্নই আসে না। ওকে, দেখ আমি তোথক কি হালকা করি। আমি সবাইকে কেঁদে কেঁদে বলবো তুই আমার সাথে জোর জবরদস্তি করেছিলি, যার ফলে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এখন তোকে বিয়ে করতে বলছি, কিন্তু তুই বিয়ে করতে অস্বীকার করছিস। আমি যদি কেঁদে কেঁদে এই সব কথাগুলি বলি, তাহলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? সুতরাং আমার কথা মেনে নে। ভাবির কথা শুনে 440 ভোল্টে একটা শক খেলাম। ভাবি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু অপরাধী কি আমি একাই? তার কোনো দোষ ছিল না? এর একটা সমাধান বের করতে হবে। যাই হোক, এক কথা মেনে নিয়ে তার মুখ বন্ধ রাখি। আচ্ছা ভাবি, আমি তোমাকে বিয়ে করব, এখন তুমি তোমার রুমে যাও। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকবে। ভাবি চলে গেল। আমি বিছানায় শুয়ে শুয়ে প্ল্যান করতে লাগলাম, কি করে এই সমস্যার সমাধান করব। মাথায় কিছু বুদ্ধি সাজিয়ে নিলাম। এখন ভাবছি ভাইয়ার কথা। ভাইয়া বিদেশ থেকে কত কষ্ট করে আমাকে লেখাপড়া শেখাচ্ছে, সমস্ত চাহিদা পূরণ করছেন। সে যদি জানতে পারে তার সাথে আমি এমন অন্যায় করছি, তাহলে সে আমাকে কি ভাববে আল্লাহই জানে। পরের দিন ভাবিকে বললাম, ভাবি শোনো, তোমাকে নিয়ে পালিয়ে যাব রাতের অন্ধকারে। তুমি শুধু সাথে করে টাকা নিবা, আর কিছু নিবা না। কিন্তু আর কিছু কোনো নিব? কারণ আমরা সবকিছু নতুন করে শুরু করব, তাই পুরনো সবকিছু ফেলে রেখে যাব। আমাদের নতুন জীবনে পুরনো কোনো ছোঁয়া থাকবে না। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। তবে তোকে অনেক ধন্যবাদ আমাকে আর আমার বাচ্চাকে মেনে নেওয়ার জন্য। মেনে না নেওয়ায় কি আছে, তোমার পেটের বাচ্চাটা তো আমারই। হ্যাঁ, তাও ঠিক। এবার তুমি তোমার রুমে যাও, টাকা পয়সা গুছিয়ে নাও। আজ রাতেই আমরা পালাবো। ঠিক আছে। রাত 12টায় আমি ভাবিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমরা মেইন রাস্তায় এসে পড়েছি। কিছুটা পথ হেঁটেই সামনে নদী। একটা গাছ দেখে থেমে গেলাম। কি হলো, এখানে থামলি কেন? একটা কাজ আছে। আমি আমার পকেট থেকে রুমালটা বের করে তাতে ক্লোরোফর্ম মেখে নিলাম। এরপর ভাবির নাকের কাছেই ধরতেই ভাবি জ্ঞান হারালো। আমি ভাবিকে গাছের সাথে চেপে ধরে এক হাত দিয়ে গলা টিপে ধরলাম। কিছু সময় পর বুঝতে পারলাম আর শ্বাস চলছে না। তার মানে আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। এবার ভাবির লাশটা টানতে টানতে নদীর দিকে নিয়ে যাচ্ছি। হঠাৎ 3-4 জন লোক আমার দিকে লাইট মারল। আমাদের এমন অবস্থা দেখে চিৎকার শুরু করে দিল। আমি আর পালাতে পারলাম না। লোকজন জড়ো হয়ে আমাকে ধরে পুলিশে দিল। ভাবছিলাম ভাবির লাশ নদীতে ফেলে তার টাকা পয়সা নিয়ে পালিয়ে যাব, কিন্তু তার কিছু হলো না। অনৈতিক কাজের সাজা শুনছি জেলে বসে বসে, আর অনুশোচনায় পুড়ে যাচ্ছি। এখন দিন গুনছি কবে ফাঁসির আদেশ আসবে।